প্রথা মেনে বিশ্বভারতীতে শুরু হলো পৌষ মেলা। অডিও বার্তায় মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তায় রাজ্যের প্রশাসনিক প্রধান পৌষ মেলাকে সব ধর্মের মেলা বলে উল্লেখ করেন। পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পৌষ মাসের 7 তারিখ দীক্ষা নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটি মনে রেখে বিশ্বভারতীর ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ উপাসনার মাধ্যমে পৌষ মেলার সূচনা বিশ্বভারতীর পুরনো রেওয়াজ। এবছর রাজ্য সরকারের তরফে মেলার আয়োজনের কথা জানানো হয়েছিল প্রথম থেকেই। সেই ঘোষণা মতোই পৌষের 7 তারিখ ছাতিমতলায় শুরু হলো পৌষ উৎসব। অডিও বার্তায় পৌষ মেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তায় পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মমতা। সকলকে এবং আমাদের সকল সাথীকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অর্পণ হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন জেলা শাসক বিধান রায়, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনিক আধিকারিকরা। সর্বপ্রথম সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এটা যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে, স্টল নিয়ে তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। স্টলের সংখ্যা তো আমাদের এখানে প্রায় 1600-র মতো স্টল আমরা এখানে হয়েছে। আমাদের সরকারি তো বিভিন্ন দপ্তর আছে, আমি বললাম, আমাদের কৃষি দপ্তর, আমাদের জেলা পরিষদ, আমাদের এমএসএমই বিভিন্ন উইং, আমাদের ন্যাবার্ড, তারপরে আমাদের হাতের কাজে আরও বেশি শিশুবান্ধব কর্নার এখানে হয়েছে। আমাদের যে পরিযায়ী শ্রমিকদের যে নিবন্ধীকরণ, একটা নতুন একটা সংযোজন আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তারও একটা স্টল এখানে আছে মানুষজনকে জানান দেওয়ার জন্যে। গত কয়েক বছরে পৌষ মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। হতাশ হয়েছিলেন মেলা প্রেমীরা। এবার সরকারের তরফে মেলার আয়োজন হওয়ায় খুশি পর্যটকরাও। আমি তো আমার বাড়ি কলকাতা, তো চাকরি সূত্রে খড়গপুর থাকি। আমি প্রথমবার পৌষ মেলা অ্যাটেন্ড করছি। পৌষ মেলা প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করে গেছেন, এটা না হলে তো আমাদের সেই ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা হয়েছে, আমরা ভীষণ খুশি, আনন্দিত এবং দেখতেও খুব ভালো লাগছে। 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। রবিবারে মেলা উদ্বোধনের উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য। উপস্থিত ছিল শান্তিনিকেতনের পড়ুয়া আশ্রমিক থেকে শুরু করে বিশ্বভারতীর কর্মীরাও। রাজ্য সরকারের তরফে ছাতিমতলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিকরা। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। দেখছেন জেলার সারাদিন। এবার যে খবরে নজর রাখবো, পুরনো শত্রুতার জের রাজ্যে ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের অফিসার্স কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পলাতক অভিযুক্ত, ঘটনার তদন্তে বর্ধমান সদর থানার পুলিশ। আবারও তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত রাজ্য। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডের অফিসার্স কলোনি। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী শুভাশিস মহন্ত ওরফে কার্তিক ইসলামাবাদের বাসিন্দা। শনিবার রাতে দোকানে খাবার কিনতে গিয়েছিলেন তিনি। খাবার কিনে বাড়ি ফেরার পথেই তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। মাথায় মারা হয় রডের বাড়ি। এখানেই শেষ নয়, হাতের শিরা কেটে দেওয়ার পাশাপাশি কার্তিকের কানেও রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন কার্তিক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এক টোটো চালক। পরে বর্ধমানে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় অভিযোগে তীর শঙ্কর ঘোষাল নামে এক ব্যক্তির দিকে, যদিও ঘটনার পর থেকে সে পলাতক। ধর্মরাজ থেকে 5টা রুটি নিল। আমি বললাম, যা তুই বেরিয়ে যা, আমি পয়সা দিচ্ছি। আমি পয়সা দিয়ে পয়সাটা 100 টাকার নোট দিলাম, ও 80 টাকা খুচরো দিল। 80 টাকা খুচরোটা নিয়ে এরকম ঘুরে বাইরে মানে বেরোতে যাব, ভাই এসে পড়ে গেল। কার্তিক এসে পড়ে গেল, তো দেখছি কালো কালো রক্ত। আমি কি হলো বলছে, আমাকে মনে হয় শঙ্কর কানে মেরে দিল। ঠিক কি কারণে খুন সেই নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে পরিবারের দাবি, শুভাশিস বরাবরই দলের সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে তার সখ্যতাও ছিল চোখে পড়ার মতো।
প্রায়ই এলাকার অসামাজিক কাজকর্ম আটকাতে দেখা যেত শুভাশিসকে। সেই কারণেই অনেক শত্রু তৈরি হয়েছিল শুভাশিসের। আর পুরনো শত্রুতার জেরেই শুভাশিসকে খুন করে শঙ্কর ঘোষাল, এমনটাই অভিযোগ পরিবারের। আমার ছেলে কোনো অপরাধ কিছু করেনি, সকলের ভালো করেছে। এই পার্টি ওর জীবন ছিল, পার্টি পার্টি করে। এমন লোকের নেই যে ইসলামাবাদে উপকার করেনি, উপকার তো দূরের কথা। কি হয়েছে ঘটনা, যে সেই পুরনো একবার মারপিট হয়েছিল, সেই রাগ দিয়ে ওর বাড়ি আসছিল, ওকে রডের বাড়ি মেরে ফেলে দেয়। তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। উনি আমাদের মিছিল মিটিংয়ে ছিলেন, মিছিল মিটিংয়ে যেতেন, তো সুতরাং উনি খুন হয়েছেন যেভাবেই হোক, কারণ একটা মৃত্যু দুঃখজনক, আর কেউ কারুকে খুন তো করতে পারে না। তো এই ঘটনাটায় আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে ঘটনার সত্যি খুঁজে বার করা হোক, দোষীর শাস্তির ব্যবস্থা করা হোক। সর্বত্র এখন একটাই জিনিস চলছে যে তৃণমূলকে মারছে, আর কাউকে লাগছে না। বিরোধী বলতে এখন কেউ লাগছে না, নিজেরাই নিজেদেরকে ভাগাবাটোরাতে মারামারি করতে গিয়ে হচ্ছে নিজেরাই খুন হয়ে মরছে। ওপর থেকে নিচ পর্যন্ত সব একই জিনিস চলছে। এর আগেও একাধিকবার তৃণমূল নেতাকর্মী খুনে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। গোষ্ঠীকন্দল নাকি রাজনৈতিক দলগুলির মধ্যে দড়ি টানাটানি জেরেই খুন হতে হচ্ছে তৃণমূল নেতাদের, প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। আমজাদ আলী শেখ এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এখন বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, এখন সরাসরি চলে যাব তৃণমূলের সাংবাদিক বৈঠকে। অর্ধশিক্ষিত বিবেকানন্দ, তাই তো বললেন তিনি, আমাদের একজন মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী, কথাটা সেই প্রসঙ্গটা তুললেন গীতা এবং খেলাধুলো নিয়ে। স্বামীজি একসময় যেটা বলেছিলেন, এটা অত্যন্ত স্বনামধন্য সেই উক্তিটা, সেটাকে টেনে ধরেছেন। সেটাকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বামীজিকে কিন্তু অপমান করলেন ডক্টর সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা তাকে করতে হবে। নিশ্চয়ই ডক্টর সুকান্ত মজুমদার নিজে, আপনি ডক্টরেট বলছেন, আপনি অধ্যাপক বলছেন, কিন্তু মনে হচ্ছে কোথাও একটা অনেক খামতি রয়েছে এবং আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং তৃণমূল কংগ্রেস নিন্দা জানাচ্ছে, কারণ এটা হতে পারে না। যার জন্য একসময় আমরা বহিরগত বলেছিলাম এরা হচ্ছে বহিরগত, বাংলার সংস্কৃতি ঐতিহ্য কিছুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, শেখার সেই তৃষ্ণাও নেই। এবং সেই জায়গায় আমরা প্রতিবারই দেখি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা হচ্ছে। আপনাদের খুব পরিষ্কারভাবে মনে থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো যাতে হয় রিপাবলিক ডেতে, প্রজাতন্ত্র দিবস এবং আমরা 15 আগস্টের জন্য দিল্লিতে যেটা হয়, তাতে বাংলা থেকে যে এটা যাবে ট্যাবলো, সেটাকে অস্বীকার করেছিলেন এবং সেটার অ্যাপ্রুভালটা আসেনি। এরা নেতাজির সম্বন্ধে, নেতাজিকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক কিছু ভেবেছিলেন। কিন্তু আবার যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে একটি বড় প্রোগ্রাম হলো, যেহেতু মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে, তখন জয় শ্রীরামের স্লোগানটা তোলে, বলে যেমন বলাই হচ্ছিল প্রসঙ্গটা যে আজকে ব্রিগেডে গীতা পাঠ, তথাপি তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবটাই গুলিয়ে গেছে। সহজ পাঠ এবং বর্ণ পরিচয়, কে কোনটা লিখেছেন পুরো গুলিয়ে গেছে। র্যালি হয়েছে 2021 প্রচারের র্যালি, শেষ বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব তাদের র্যালিটা দিচ্ছেন, আর এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যাচুটা ভেঙে দিলেন তারা। ভেঙে দিয়ে চুরমার করার চেষ্টা করছেন বাংলার অস্মিতাকে। আর আমরা দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটা কোথায় সেটা তারা জানেন না। এই যে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি কি তাদের অধিকার মনে করছেন যে বাংলাকে এরকম বদনাম করবেন, বাংলা মনীষীদের অপমান করবেন? এটা তো দেশেরও মনীষী। তাই আজকে ডক্টর সুকান্ত মজুমদার সেটাই করেছেন, ক্ষমা চাইতে হবে তাকে। কুনাল দা, বিষয় হচ্ছে ব্রাত্য বসু এবং শশী পাঁজা, দুই মাননীয় মন্ত্রী, বিষয়টা পরিষ্কারভাবে বলেছেন। আমাদের আরেকটু এই অবশ্যই খবরের দিকে নজর থাকবে। সময় একটা বিরতির পর ফিরছি খবর নিয়ে, সঙ্গে থাকবেন।
ব্যারাকপুরের সাংসদ বিধায়ক দ্বন্দ্ব কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে। এবার আবারও সোমনাথ শ্যাম তিনি কিন্তু বিস্ফোরক হলেন এবং নিশানায় অর্জুন সিং। তিনি বলেছেন কি করে ভাইপোর এত জমি হলো, পাপ্পু সিং তো কাঠপুতলি। সোমনাথ শ্যাম বিস্ফোরক মন্তব্য করেছেন, নিশানায় অর্জুন সিং। কি বলেছেন সোমনাথ শ্যাম শোনাবো এবার। কি করে হলো আপনার ভাইপোর এত জমি? কোথা থেকে পেলো? রজনী সিনেমা হল আপনার ভাইপো কিনে নিয়েছে, পিছনের বিয়ে বাড়ি আপনার ভাইপো পাপ্পু সিং কিনে নিয়েছে, সামনের বাড়ির জমি আপনার ভাইপো পাপ্পু সিং কিনে নিয়েছে। পাপ্পু সিং তো মহড়া, পাপ্পু সিং তো কাঠপুতলি, আপনি যেরকম নাচান সেরকম নাচে। আর যত লোকের থেকে টাকা নিয়েছেন সেই টাকা দেওয়ার জন্য তৈরি থাকুন। ফাইলে সব বন্দী আছে, সব নিয়ে আসবো। আরো কিছু আছে, খালি অপেক্ষা করুন। আগে আপনি বলে নিন, উত্তর দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর আপনি কত বড় হলো সেটা আগামী দিন প্রমাণ করে দেব। যদি একবার বেটা হন তাহলে রেজিগনেশন দিন আমিও দেবো, আর দিয়ে দেখাবো তার। সাংসদ অর্জুন সিংকে নিশানা করে সোমনাথ শ্যাম ঠিক কি বলেছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, জানতে চাইবো এই যে বিস্ফোরক মন্তব্য, এখানে সোমনাথ শ্যাম একটি ফাইলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন ফাইলে সব বন্দী আছে, ফাইল নিয়ে আসবো। আর কি বললেন তিনি সেই সংক্রান্ত? দেখো, এদিনের এক দলীয় কর্মসূচি থেকে সোমনাথ শ্যাম কিন্তু একের পর এক লাগাতার আক্রমণ করেন। কখনো বলেন যে একটি হলুদ ফাইল রয়েছে, সেই ফাইল যেদিনকে আমি প্রকাশ করব সেদিন। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই যোগাযোগ করব তার সঙ্গে পরবর্তী সময়। কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি, ব্যারাকপুরে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন এই পাপ্পু সিং গ্রেফতারের পর থেকেই কিন্তু সাংসদ বিধায়ক দ্বন্দ্ব একেবারে তুঙ্গে উঠেছে। বিস্ফোরক সোমনাথ শ্যাম তিনি বলেছেন অর্জুন সিং এর উদ্দেশ্যে যে কি করে ভাইপোর এত জমি হলো, পাপ্পু সিং তো কাঠপুতলি। তিনি একটি হলুদ ফাইলের উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ওই ফাইলে বন্দী আছে, ওই ফাইল নিয়ে তিনি আসবেন। আমরা সাংসদ অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, অবশ্যই এর প্রতিক্রিয়া তার কাছ থেকে জানবো, এই বক্তব্যের প্রতিক্রিয়া। যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। শুভজিৎ, যেমনটা বলছিলে তুমি, আমরা শুনলাম সোমনাথ শ্যাম তিনি যখন অর্জুন সিংকে নিশানা করে তার বক্তব্য রাখছিলেন, তিনি একটি ফাইলের উল্লেখ করেন এবং সেই হলুদ ফাইলের কথা ঘুরে ফিরে তার বক্তব্যে উঠে আসে। দেখো, শুধু হলুদ ফাইল নয়, এর আগে তিনি আরো কথা বলেছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কটি খুন হয়েছে, শুধু জগদ্দল ভাটপাড়া নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক তৃণমূল কর্মীর উপর গুলি চলেছে। কখনো ধর্মেন্দ্র সাউ, কখনো ধর্মেন্দ্র সিং, কখনো রাজা প্রসাদ, প্রত্যেকের উপর যে কটা গুলি ঘটনা চলেছে সেই প্রত্যেকটি গুলি চলার ঘটনায় কিন্তু এই সাংসদ অর্জুন সিং প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। তিনি আরো বলেন, সাংসদ অর্জুন সিং কিছুদিন আগে প্রকাশ্যে বলেন যে ঝান্ডা সরিয়ে নামতে তিনি নাক কান কেটে দেবেন। তার পাল্টা সোমনাথ শ্যাম বলেন শুধু ঝান্ডা সরিয়ে নয়, আপনিও রিজাইন দিন, আমিও রিজাইন দিচ্ছি, মাঠে আসুন, কে বড় কত বড় বাপের বেটা সেই মাঠেই বলে যাবে। সোমনাথ শ্যাম, আমরা শুনলাম তার বক্তব্য। আপাতত ধন্যবাদ শুভজিৎ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।